ঠাম্মির শাস্তি মেনে আজ থেকে সুধাকে চিলেকোঠার স্টোর রুমে থাকতে হবে। তাই তো সুধা স্টোর রুম ক্লিন করে নিচ্ছে। ঘর গোছাতে গোছাতে সুধা বলতে থাকে, নিচের ঘরগুলো কেমন যেন জেলখানার মতন, আর এই চিলেকোঠার ঘরটা কত সুন্দর, বাহির থেকে আলো বাতাস সবকিছুই আসছে, কিন্তু ঘরটাকে আমার বেশ ভালোভাবে গোছাতে হবে। তরিতা মনে মনে ভাবতে থাকে, এ আমি কি দেখছি? এত বড় একটা শাস্তি পাওয়ার পরে দিদিভাইয়ের একটুও মন খারাপ নেই, বরং ও তো আনন্দ করতে করতে ঘর গোছাচ্ছে, চিলেকোঠার ঘরটার রূপটাই বদলে দিচ্ছে। তখনই সুধার নজর যায় জানালার দিকে, আর অমনি তরিতা সরে পড়ে। সুধা তখন মনে মনে ভাবতে থাকে, শুধু তুমি নও তরিতা, বসু মল্লিক পরিবারের মেয়ে বউ সকলেই আমার দেখানো পথেই হাঁটবে, সবাই মাথা উঁচু করে স্বাধীনভাবে বাঁচবে। এরপরেই সুধা গাছের টব নিয়ে আসে, আর টবের গোড়া থেকে খানিকটা মাটি নিয়ে সুধা গণেশ মূর্তি বানায়। সুধা মনে মনে ভাবতে থাকে, বাড়ির গণেশ পুজোতে তো আমার থাকা বারণ, আমি নিজেই এখানে গণেশ পুজো করব। বসু মল্লিক পরিবারের বড় নাতবরের হাত থেকেই এইবার গজানন পুজো নেবেন। আর এদিকে দেখা যায় নিচে পুজোর আয়োজন হচ্ছে, আর ঠাম্মি সকলে মিলেই সেই আলোচনা করছে। এদিকে তেজের মন ভালো নেই। চিলেকোঠার ওই নোংরা ঘরে সুধা না জানি কি করছে, কাল থেকে তো কিছু খাওয়াও হয়নি। এইসব চিন্তায় তেজ অস্থির হয়ে আছে। তখনই সমুদ্র তেজকে বলে, ঠাম্মি তো এখন পুজোর আলোচনায় ব্যস্ত, দাদা ভাই তুই যা, তুই বরং গিয়ে বৌদির একটা খোঁজ নিয়ে আয়, আমি এদিকটা সামলে নিচ্ছি। তেজ সিঁড়িতে পা রাখতেই ঠাম্মি তেজকে বলে, দাদু ভাই তুমি কোথায় যাচ্ছ? তেজ বলে, এই তো ঠাম্মি, আমি একটু উপরে যাচ্ছি। ঠাম্মি বলেন, পুজোর অনেক দায়িত্ব আছে যেটা তোমাকেই সামলাতে হবে, এখন ঘরে গেলে তো চলবে না দাদু ভাই। আর তাছাড়া তুমি তোমার ফ্যাক্টরিও তো পুজোর কোনো আয়োজন করনি, এমনই খবর পেয়েছি আমি। পুজো নিয়ে তোমার কোনো মাথা ব্যথা নেই, তবে কি তোমার মাথায় অন্য কিছু ঘুরপাক খাচ্ছে? এর আগে কখনো তো এমন হয়নি।